কুরুলুস রাজ্যের প্রতিটি সীমানা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে শুধু ধোঁয়া এবং ধ্বংসাবশেষের ছাই উড়াউড়ি করছে। দেখে মনে হচ্ছে ছাইয়ের কুয়াশা জমে গেছে চারিপাশে। বনভূমি, গ্রামের পর গ্রাম শুধুমাত্র আগুন জ্বলেছে বিগত কয়েকদিন ধরে। কুরুলুস রাজ্য যেন একদম নষ্ট এবং বিনষ্ট হয়ে গিয়েছে চারপাশ থেকে। যেদিকে তাকায় শুধু ধ্বংসাবশেষ আর বিশাল ছাইয়ের স্তূপ। গ্রামবাসী সবাই নিরাপদে সরে গিয়েছে, আর যারা মারা গিয়েছে তাদের মৃতদেহ পুরো গ্রাম এবং কুরুলুস রাজ্যের সমস্ত তৃণভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেন এক ধরনের মৃত্যু পরিতের সৃষ্টি হয়েছে। এখানকার যারা সেনারা বেঁচেছিল সেসব সেনাকে ক্যান্টিলিয়া বন্দী করেছে এবং সমস্ত সেনাদেরকে তাদের দলে যোগ দেওয়ার জন্য ফোর্সফুলি তাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে। অধিকাংশ সেনাই ক্যান্টিলিয়ার সাথে জয়েন করেছে, কারণ সেগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। পুরো কুরুলুস রাজ্য যেন থমকিত এবং স্থবির হয়ে আছে। ঠিক তখনই ক্যান্টিলিয়া বলল কি যে এখন এই রাজ্য আমার। তিনি কুরুলুস রাজ্যের মেন সিংহাসনের একদম উপরের তলায় দাঁড়িয়ে আছেন। সেইখান থেকেই সমস্ত রাজ্য দেখা যায়। সে ইকবালকে বন্দি করে রেখেছে আবার, কারণ হচ্ছে তার মাথায় ঘুরপাক খাচ্ছে বুদ্ধি। সে যখন দেখল যে এবার কেউ নিয়েছে, তার মানে নিশ্চয়ই তার কাছে এবার সমেত কেউ হামলা করতে আসবে এবং তার সঙ্গে আবার যুদ্ধ লাগবে। চারিদিকে সে তাকালো। ঠিক তখনই নাফ এবং মেফো দুজনে এসে হাজির হলো। ক্যান্টিলিয়া বলল, কি খবর আছে বলো। কুরুলুস জানালো, মহারাজ, ইউসুফ এবাকে হোল্ড করেছে এবং তার কাছে এখন সেটা আছে। সে স্নোল্যান্ডে আছে এবং স্নোল্যান্ডের সমস্ত সেনারা এবং স্নোল্যান্ডের রাজা তাকে নিজেই মহারাজ ভাবতে শুরু করেছে। আমরা স্নোল্যান্ডে প্রবেশ করেছিলাম ছদ্মবেশে এবং সেইখান থেকে খবর নিয়ে এসেছি তারা আমাদের দিকেই খুব শীঘ্রই এগিয়ে আসবে। আমাদের যুদ্ধের জন্য আবার প্রস্তুত হতে হবে। ক্যান্টিলিয়া বলল, আমাদের কত সেনা বেঁচে আছে? তখন নাফ বলল যে আমাদের এখনো অনেক সেনাই বেঁচে আছে। যুদ্ধে প্রায় 30 থেকে 40% সেনা মারা গিয়েছে আর অধিকাংশ আহত আছে, আর বাকি 60% সেনা এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছে এবং তারা সব শক্তিশালী সেনা। যারা মারা গিয়েছে তারা দর্পি স্টেশন থেকে তৈরি হওয়া বিগত 8-10 বছরের সব সেনা। তারা শক্তিশালী তেমন একটা ছিল না, তবে আমাদের স্লিপিং চেম্বারের অধিকাংশ সেনাই জীবিত আছে। আর কিছু দৈত্যজিন মারা গিয়েছে, তবে আমি আন্ডারগ্রাউন্ডের রাজাকে খবর দিয়েছি, তিনি বাকি দৈত্যজিনগুলোকেও আমাদের কাছে পাঠাবেন, কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা যদি এবার কিছু করতে না পারি তাহলে আর জীবনেও আমরা হয়তো এই সিংহাসনে বসতে পারবো না। তবে আমরা সিংহাসন দখল করে ফেলেছি। সীমান্তে সহ সমস্ত জায়গায় আমাদের সেনারা সবসময় পাহারারত অবস্থায় আছে এবং তারা সীমান্তের চারিপাশে পাহারা দিচ্ছে। সব জায়গায় পুরাতন সব সেনাকে সরিয়ে আমাদের সেনাকে বসিয়েছি, আর যেসব ধ্বংসস্তূপ ছিল সব আমি কালো জাদু দিয়ে এখনই পরিষ্কার করে দিব, সমস্যা নেই। আর আমাদের যেসব মণি ঋষিরা আছে এবং শক্তিশালী কালো জাদুর ম্যাজিশিয়ান আছে তাদেরকে কি কিছু বলা হয়েছে মহারাজ? ক্যান্টিলিয়া তখন বললেন, তারা তাদের কাজ করছে। অলরেডি আমাদের মূল ভবনের আশেপাশের সমস্ত কিছু কালো জাদু দিয়ে বেষ্টিত করা হয়ে গিয়েছে এবং সমস্ত ভবন ঠিক হয়ে গিয়েছে। তুমি আশেপাশে একবার তাকিয়ে দেখো। তোমরা এই কয়েকদিন ছিলে না, এই কয়েকদিনে আমি প্রায় সব গুছিয়ে ফেলেছি। আমার ভাবতে অবাক লাগছে যে এরা কালো জাদুর ব্যবহার করে না, অথচ আমরা শয়তানরা কি পরিমাণ এটার ব্যবহার করি দেখো। চারিদিকে তুমি তাকালে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক দেখতে পাবা এবং সব জাদুর ওপরই টিকে আছে। এটা আমাদের সৃষ্টিকর্তার ওপর থেকেই দিয়েছে আমাদেরকে শয়তানি করার জন্য। তাই বলে ক্যান্টিলিয়া একটু হাসলো, তারপর বলল, আর কি খবর আছে বলো। নাফ তখন বলল, মহারাজ, আমার যত সেনা ছিল সব সেনা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাদেরকে ঠিক করা হচ্ছে। আর দর্পি স্টেশনে এই কয়েকদিনে প্রায় কয়েক লাখ জিন তৈরি হয়েছে, তারাও আবার আমাদের সঙ্গে পুনরায় যোগ দিবে। সেহেতু আমাদের এইসব বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই। আর ইউসুফ, ওর সেনা সংখ্যা তো একদমই নেই, মাত্র 2টা রাজ্যের পাওয়ার তার কাছে আছে, তাও সেনা সংখ্যা খুবই সীমিত, হয়তো খুব কম সংখ্যক করে হলেও 30-40 লাখ হবে। এত সেনা দিয়ে আমাদের কোটি কোটি সেনার সঙ্গে সে পারবে না, এটা আপনি শিওর থাকেন। আর তার কাছে যে মহাশক্তিশালী রত্নটা আছে সেটার দ্বারা সে আর কী বা করবে, সে কিচ্ছু করতে পারবে না। মেফো তখন বলল, এখনও আমাদের অনেকটা অ্যালার্ট থাকতে হবে। তুমি সমস্ত সেনাদেরকে পুনরায় তৈরি করো, কোনোভাবেই যেন ইউসুফ আমাদের সীমানার মধ্যে প্রবেশ না করতে পারে। আর তার যত সেনা আছে তাদের উপর হামলা করব।
আমাদের আর 2টা রাজ্য হামলা করা বাকি। যেসব রাজ্য আমাদের সাপোর্ট করেনি অথবা আমরা দখল করতে পারিনি, তৃণভূমির সেই রাজ্যগুলো আমরা এখনই দখল করতে যাব। তোমরা তোমার সেনা তৈরি করো, কারণ ওরাই হচ্ছে ইউসুফের ক্ষমতা। এখন যদি ওদেরকে পঙ্গু করে দিতে পারি তাহলে পুরো কুরুলুস রাজ্যের সমস্ত কিংডম আমাদের হাতে চলে আসবে। ওই 2টো কিংডমই বাকি আছে। আর ওইদিকে ইকবালের রানা প্যালেসের আশেপাশের তৃণভূমি যেখানে আছে ওই জায়গাগুলো ওরা সুরক্ষিত করে রেখেছে। ইকবালকে দিয়ে সেই সুরক্ষিত বেষ্টনী আমরা ভাঙব এবং সেখানে প্রবেশ করে ওইখানকার সবাইকে বন্দি করতে হবে, না হলে আমাদের হুমকি কিন্তু থেকেই যায়। ক্যান্টিলে তখন বলল, তোমাদের যা করার করো, যাও তোমরা সমস্ত কিছু জোগাড় করতে লেগে পড়ো। এটা বলার পর নাফ এবং মেফো দুজনেই আকাশে উড়ে বেরিয়ে গেলেন মুহূর্তের মধ্যে। ক্যান্টিলিয়া তার সিংহাসনে বসলেন। ধ্বংস স্তূপ তখনও সিংহাসনের আশেপাশে লেগে আছে। সিংহাসনের পেছনের যে দেয়াল ছিল সেটা ভেঙে পড়েছে। আশেপাশের সমস্ত জায়গায় ভাঙাচোরা এবং ধ্বংসাবশেষ রয়েছে। কিন্তু ক্যান্টিলিয়ার দেখে ভালো লাগছে যে সে সিংহাসনে বসতে পেরেছে এবং পুরো বিশ্বের জিনেটা যেটার উপর তাকিয়ে থাকে, পুরো 7 কিংডম এবং শয়তানের রাজ্যের 8 কিংডম শুধুমাত্র এই সিংহাসনের দিকেই তাকিয়ে থাকে এবং এই সিংহাসন যার, পুরো বিশ্ব তার গোলাম। ক্যান্টিলিয়া সেটার উপর বসে মুচকি মুচকি হাসছে, কারণ বহু বছর পর সে এই সিংহাসনে বসতে পেরেছে। সে এই সিংহাসনের অধিকার হতে পারে না বহু বছর। গতবারই তার বসার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। তবে বড় শয়তান বেঁচে থাকলে সে হয়তো বসতে পারতো না, সে হয়তো মন্ত্রী হতো। বড় শয়তান মরে গিয়ে খুব ভালোই হয়েছে। এখন সে এই পুরো বিশ্বজাহানের একমাত্র রাজা, সর্দার ক্যান্টিলিয়া। তিনি যা বলবেন তাই হবে। 14,000 বছর ধরে শয়তানেরা এই পৃথিবীতে জিনেদের ওপর রাজ করতে পারে না, কিন্তু এখন থেকে জিনেদের ওপর রাজ করবে। শুধু জিনেদের ওপর নয়, মানুষের ওপরও তারা কর্তৃত্ব করবে। কারণ তাদের সঙ্গে যেহেতু মানুষ যুক্ত হয়ে গিয়েছে, সেহেতু মানুষের সাথেও তাদের অবশ্যই কোনো ক্ল্যাশ চলবে। সেই বিষয়ে সে ভাবতে লাগলো। খানিকক্ষণ বাদে 2জন দূত এসে বলল কি যে, মহারাজ, তান্ত্রিকেরা আপনাকে ডেকেছে। আমাদের সায়েন্টিস্টরা সবাই চলে এসেছে, আপনাকে নিচের কক্ষে ডেকেছে। তারা সমস্ত জিনিস ঠিক করার জন্য সব রেডি করে ফেলেছে। ক্যান্টিলিয়া উঠে সেখান থেকে চলে গেল। মেফো আকাশ সীমানা দিয়ে উঠছে এবং চারিদিকে তাকিয়ে দেখে ধ্বংসাবশেষ যা ছিল তার অধিকাংশ প্রায় ঠিক করে ফেলা হয়েছে। বর্ডারের সমস্ত বেষ্টনী তার শয়তান জেনেদের দল 2 দিনের মধ্যেই একদম ঠিক করে ফেলেছে। এটাই হচ্ছে শক্তির উৎস এবং শয়তানদের শক্তি। সে চারিদিকে তাকিয়ে আসলে বিস্মিত হচ্ছে। তার নিজের এইসব জিনিস দেখেই ভালো লাগছে। এত বছর পর সে এই রাজ্যে এসে এরকম ভাবে ঘোরাফেরা করছে এবং এই রাজ্য এখন তাদের, এটা ভাবতেই অবাক লাগছে। সে নাফকে বলল, নাফ, তুমি সমস্ত সেনা তৈরি করো যুদ্ধের জন্য। আমার যতটুকু মনে হচ্ছে যে ইউসুফ নিশ্চয়ই আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের আগে তৃণভূমির ওই 2টো কিংডমকে ধ্বংস করতে হবে, তারপর আমরা ইউসুফকে হত্যা করব সবাই মিলে নিজের হাতে। ও আমাদের কাছে এসে পারবে না কিছু করতে। এরপর তারা 2জন 2 দিকে চলে গেল। ক্যান্টিলিয়া সমস্ত তান্ত্রিক এবং সায়েন্টিস্টদের সঙ্গে বসে আছে। এরা সবাই জিন এবং এই রাজ্যের সব থেকে জ্ঞানী জিন। তাদেরকে বলল কি যে, কি ব্যাপার, তোমরা কি খবর নিয়ে এসেছ? ওদের মধ্যে থেকে একজন জানালেন, মহারাজ, আমরা আমাদের শক্তি দিয়ে সমস্ত কিছু খুব দ্রুতই ঠিক করে ফেলব। আপনি চিন্তা করবেন না, আমাদেরকে মাত্র সপ্তাহখানিক সময় দেন। তখন ক্যান্টিলিয়া রেগে গিয়ে বলল, আমার হাতে সপ্তাহখানিক সময় নেই। ওদিকে বর্ডারে ইউসুফ আমাদের হামলা করার জন্য বসে আছে এবং তোমরা তো জানোই যে তার কাছে মহাশক্তি আছে এবং সেই মহাশক্তির সামনে আমাদের এত সেনা কিছুই না। তুমি নিশ্চয়ই ভালোভাবে জানো। তখন সেই লোকটা বললেন, বৃদ্ধ সেই তান্ত্রিক লোকটা, মহারাজ, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু এর আগে তো। সঙ্গে সঙ্গে ক্যান্টিলিয়া তার ছড়ি থেকে এক ধরনের হলুদ আলো প্রবাহ করলেন এবং সেটা গিয়ে সেই সায়েন্টিস্টের বুকে লাগতেই সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেখান থেকে একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে গায়েব হয়ে গেল বাতাসে মিশিয়ে। সবাই ভয় পেয়ে গেল। তারপর ক্যান্টিলিয়া বলল, আরও 1 সপ্তাহ লাগবে? সবাই বললেন কি যে, না না মহারাজ, আমাদের 2-3 দিন সময় দিন, আমরা সমস্ত কিছু ঠিক করে দিচ্ছি। ক্যান্টিলিয়া যে একজন খারাপ রাজা সেটা সবাই জানে, এরাও জানে, কিন্তু এরা বাধ্য হয়ে ক্যান্টিলিয়ার হয়ে কাজ করছে। তখন সবাই চলে গেলেন। সেখান থেকে বৃদ্ধ একজন লোক বললেন কি যে, মহারাজ, আমার কাছে একটা বুদ্ধি আছে। স্নোল্যান্ডে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। অনেক বছর হয়েছে স্নোল্যান্ডে কোনো প্রকার বৃষ্টি হয় না, কারণ এখানে সব বরফের স্তূপ। এত বছর পর বৃষ্টি হলো কেন কেউ বুঝতে পারছে না। তার শখানেক বছরের উপরে হবে এখানে বৃষ্টি হয় না। বৃষ্টি একটু আগেই থেমেছে। মহলের একদম সর্বোচ্চ চূড়ায় সবাই দাঁড়িয়ে আছে এবং সেখানে ইউসুফ
এবং হানিফা, মায়া এবং সেই বৃদ্ধ লোকটা, এবং পাশাপাশি মন্ত্রী, সেনাপতি, ফট্টাস এবং রাজা স্নো এবং সবাই দাঁড়িয়ে আছে। রাজা স্নো বলল, যুবরাজ, আপনার জন্য আমাদের জান হাজির। আপনার বাবা ইকবাল আমাদের জন্য যা করেছে সেটা অসামান্য। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় কষ্টকর হয়ে গিয়েছিল, কিন্তু আপনার বাবা আমাদেরকে উদ্ধার করেছে। আপনার বাবা এখন সেখানে বন্দী। আপনার বাবা যে বেঁচে আছে সেটা আমরা আসলেই জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো উদ্ধার করার জন্য সেখানে যেতাম, বা যেভাবেই হোক। সেটা সলেমান হয়তো সবাইকে এটা বলেছে যে সে মারা গিয়েছে, কিন্তু আসলে তো সে মারা যায়নি। আমরা এই খবর পেয়ে খুবই বিহ্বলিত। তবে আপনি, ইউসুফ তখন বললেন, আপনারা আমার থেকে অনেক বড়। আপনারা আমাকে তুমি করে বললেই আমি খুশি হব। কারণ হচ্ছে, আমি এখানে কোনো সিংহাসন দখল করতে আসিনি। আমি এসেছি আমার বাবাকে উদ্ধার করতে, এবং আমি কখনো রাজও করব না সিংহাসনে বসে। কারণ আমি আমার বাবাকে চাই। আমার পরিবার হারিয়েছি। আমার মাকে নাকি ওরা নির্মমভাবে হত্যা করেছে। একমাত্র বাবা বেঁচে আছে, সেই বাবাকে আমি দেখতে চাই। পুরো স্নোল্যান্ডে খবর ছড়িয়ে গিয়েছে যে ইউসুফ ইকবালের ছেলে এই রাজ্যে এসেছে, এবং সে একমাত্র এবার অধিকারী, এবং এবার তার বুকে এখন আছে, এবং তিনি পৃথিবীর সবথেকে শক্তিশালী মানব জিন। এখন তার সঙ্গে কেউই হয়তো পারবে না। সে একাই এখন 1000 জনের সমান। তার মধ্যে এই পরিমাণ ক্ষমতা আছে। সমস্ত রাজ্যে কানাঘোষা হতে লাগলো, এমনকি বিশ্বের অধিকাংশ জায়গায় এই কথা ছড়িয়ে গেল। বিগত কয়েকদিন ধরে ইউসুফ এখানে থাকছে, এবং তিনি তার বাবাকে বাঁচানোর জন্য এগুলো করছে। ইউসুফ স্নোল্যান্ডের রাজাকে বলল, আপনি শোনেন, আমি আপনার সাহায্য চাই। আমি জানি যে আমার কাছে যে ক্ষমতা আছে সেটা আমার একার ক্ষমতা, কিন্তু আমি একা কখনো কোনো রাজ্য জয় করতে পারবো না। আমার আপনার সাহায্য দরকার। শুধু আপনার নয়, আপনার এবং কোল্ডাটের যে রাজ্য আছে, আপনার পুরো স্নোল্যান্ডের ক্ষমতা আমার চাই, এবং তৃণভূমির কিছু বাচ্চা আমাকে সহায়তা করবে। আমরা আমাদের সেই পুরানো সিংহাসন ফিরে পেতে চাই, এবং সেখানে খুব ভালো একজনকে বসাতে চাই, যে কিনা পুরো বিশ্ব জিন রাজ্যকে খুব ভালোভাবে এবং নৈতিকতার সঙ্গে শাসন করবে এবং সবাইকে নিরাপদে রাখবে। আমরা এমন একজন শাসক চেয়েছিলাম। সেটা আমার বাবা ছিল, কিন্তু আমার বাবা সহজ সরল এবং ভালো মনের অধিকারী ছিলেন বলে তাকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছে। আমাকে ছোট থেকেই এতিমের মতো বড় হতে হয়েছে। এটা আমি কখনো চাইনি। পৃথিবীতে যুদ্ধ কখনোই কাম্য না, কিন্তু ওরা কোরলুস রাজ্যকে যা করেছে সেটা আপনিও জানেন, আমিও খুব ভালোভাবে জানি। কয়েকদিন ধরেই তো আমাদের কাছে খবর আসছে, এবং আমি আপনাদের সহায়তা চাই। সম্রাট স্নো তখন জানালেন, দেখো ইউসুফ, আসলে আমরা কখনো এই স্নোল্যান্ডের বাইরে যাইনি, আর যুদ্ধ করার জন্য তো মোটেই নয়। ওইখানে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, কারণ স্নোল্যান্ডের বাইরের জীবন আমরা খুব কম দেখেছি, আর আমার সেনারা স্নোল্যান্ডের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে কিনা সেটাও আমি জানি না, আর এটা আমাদের নিয়মের বাইরে আছে। আজ অবধি যত যুদ্ধ লেগেছে কোনো যুদ্ধেই আমরা অংশগ্রহণ করিনি। শুধুমাত্র আধিরাজে যে যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধে আমরা আংশিক অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এটা আমাদের স্নো এথিক্সের বাইরে যে আমরা বাহিরে কোথাও যুদ্ধের জন্য যাই না। আমাদের মূল ভবন কুরলুস রাজ্য এখন সংকটাপন্নময় অবস্থায় আছে, কিন্তু আমরা কেন জানি তোমার সাহায্য করতে পারবো না। তবে আমাদের দোয়া এবং শক্তি তোমার সাথে থাকবে, এতটুকু বলতে পারি। ফট্টাস বলেন কি যে, মহারাজ, আপনি এটা কি বলছেন? আধিরাজ্যের যুদ্ধের সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, শুধুমাত্র আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। আপনি কি জানেন, যদি ক্যান্টিলিয়া কোনোভাবে এই পুরো বিশ্বের দায়িত্ব নিয়ে নেয় এবং কোরলুস রাজ্যের উপর কর্তৃত্ব স্থাপনে কঠোর হতে পারে, তাহলে আপনার রাজ্যও আস্ত থাকবে না, আপনার স্নোল্যান্ডও ধ্বংস করে ফেলবে। কারণ ওরা হয়তো স্নোল্যান্ডে প্রথম প্রবেশ না করতে পারলেও একটু একটু করে আপনার স্নোল্যান্ড ধ্বংস করবে, এবং এটাও তারা দখল করে নেবে। আপনি কি সেটা জানেন? আপনি হয়তো এটাও জানেন না যে অনেকেই আছে যে কিনা আপনার সিংহাসনের উপর নজর পেতে আছে। ক্যান্টিলিয়া যদি একবার সেই সিংহাসন দখল করতে পারে, তাহলে তার নিজের লোক বসাবে এখানে, এবং পুরো বিশ্ব মুসলিম জাহান একদম ধ্বংস হয়ে যাবে, শয়তানদের দখলে চলে যাবে। আমরা কিন্তু জানি যে শয়তানের দলবল সবসময় বেশি থাকে, ভালোর পক্ষে খুব কম জিনিস থাকে, কিন্তু আপনি এমনটা বলবেন আমরা আশা করিনি। তবে ঠিক আছে, আপনি যদি না চান তাহলে আমি আপনাদেরকে জোর করব না, তবে আমি এবং কোল্ডার এবং সবাই আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। স্নো বললেন কি যে, আমি যদি না বলি তোমার কোল্ডার কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে না, সেটা কি তুমি জানো? ফট্টাস তখন জানালেন, আর কেউ যাক বা না যাক, আমি অন্তত পক্ষে যাব, কারণ আমাদের মহারাজ ইকবাল সেখানে বন্দী আছে। তাকে
বন্দি থেকে মুক্ত করার জন্য হলেও আমি সেখানে যাব। স্নো তখন বললেন, দেখো ফরটাস, আমিও চাই যুদ্ধ করতে, আমাদের মহারাজ ইকবালকে উদ্ধার করতে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের সেনা নিয়ে স্নোল্যান্ডের বাইরে যেতে পারবো না। বরফের বাইরে গেলেই এরা দেখবে কিছু দুর্বল হয়ে যাবে, এরা যুদ্ধ করবে কিভাবে? ফরটাস তখন জানালেন, কেন 14,000 বছর আগে যেরকম যুদ্ধ হয়েছিল ঠিক সেরকম ভাবেই আমরা যুদ্ধ করব, বুঝতে পেরেছ? তখন স্নো বললেন কি যে, না না, আমি এটা পারবো না। তোমরা আমাদের এখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, নিরাপদে থাকতে পারবা, কিন্তু আমি কোনোভাবেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আর ওরা আমার সিংহাসনে কখনোই দখল নিতে পারবে না, এটা তুমি ভেবে রাখো। কারণ হচ্ছে এই স্নোল্যান্ডের পুরো ক্ষমতা আমার হাতে, ওরা কখনোই এখানে প্রবেশ করতে পারবে না। এটা বলে স্নোল্যান্ডের রাজা ভিতরে চলে গেলেন। ইউসুফ তখন বলেন কি যে, হানিফা চাচা, উনি যদি না যেতে চান সমস্যা নেই, আমি আমার আব্বার সঙ্গে একাই যাব, আমার আব্বাকে আনার জন্য একাই যাব আমি সেখানে, এবং আমি যদি মারাও যাই তাও আমার আফসোস থাকবে না, কারণ আমি আমার বাবাকে উদ্ধার করতে গিয়ে মারা গিয়েছি। হানিফা তখন বলল কি যে, আমরা আজকে বিকেলেই রওনা দিব। ফরটাস বলল, হ্যাঁ আজকে বিকেলেই আমরা রওনা দিব, এবং আমি কোল্ডারের সঙ্গে কথা বলবো। কোল্ডার যদি রাজি হয় তাহলে তো ভালো, আমরা সমস্ত শক্তি নিয়ে সেখানে যুদ্ধের জন্য হামলা ধরতে পারি। তবে এতটা সহজ হবে না। ইউসুফ তখন বলল, সহজ হবে না কে বলেছে? আমি এখন বিশ্বের সবথেকে শক্তিশালী মানব জিন, আমার মধ্যে যে ক্ষমতা আছে সেটা আর কারোর মধ্যে নেই, আমি একাই যুদ্ধ করব, সমস্যা নেই। বৃদ্ধ সেই লোকটা বললেন কি যে, না না ইউসুফ, তুমি তোমার সেনা ব্যতীত তুমি ইনকমপ্লিট, তোমাকে সেনা সহকারে যেতে হবে, কারণ সেনা ছাড়া তুমি একা কোনোভাবেই তাদের সঙ্গে লড়াই করে পারবে না, কারণ তারা কোটি কোটিতে, তারা একজন দুইজন না, তোমার সেনার সমেতে সেখানে যেতে হবে, এবং এই যুদ্ধ নিজেদের অস্তিত্বের যুদ্ধ, তোমার বাবাকে উদ্ধার করার যুদ্ধ, এবং পুরো বিশ্ব মুসলিম সাম্রাজ্যের সকল জিনেদেরকে ইনসাফ দেওয়ার যুদ্ধ। আমি তো দেখেছি যে তোমার বাবা কেমন লোক ছিলেন, আর দূতেরা যেসব খবর নিয়ে এসেছে তাতে করে কুরুলুস রাজ্যের গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে, সেখানের অধিকাংশ জনগণই মারা গিয়েছে। তোমাকে আবার তাদেরকে ইনসাফ দেওয়ার জন্য, ন্যায়ের জন্য লড়তে হবে, সেজন্য সবার সাপোর্ট অবশ্যই জরুরি। তারপর হানিফা বললেন, হ্যাঁ ইউসুফ, এটা অবশ্যই জরুরি। স্নোল্যান্ডের কেউ যদি আমাদের সঙ্গে না যেতে চায় সমস্যা নেই, আমাদের ক্ষমতা এখনও আছে এবং আমাদের সেনা এখনও আছে, আমাদেরকে দ্রুতই রানা প্যালেসে ফিরে যেতে হবে এবং সেখান থেকে সমস্ত রাজাদের কাছে আমাদের খবর এবং বার্তা পাঠাতে হবে এবং যুদ্ধের ঘোষণা দিতে হবে। ঠিক আছে চাচাজি, তাহলে চলুন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই এবং আমরা আমাদের মূল তৃণভূমিতে ফিরে যাই। হানিফা বলল, হ্যাঁ চলো। খানিকক্ষণ বাদে তাদের রথ তৈরি করা হলো। রাজা স্নো তাদেরকে বিদায় দিলেন, বললেন কি যে, আমাকে মাফ করে দিও, আমি হয়তো তোমাদের তেমন সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাদের সঙ্গে আছি এবং সবসময় তোমাদের সঙ্গে থাকব। রাজা স্নো তাদেরকে বিদায় দিলেন। হানিফা, ইউসুফ এবং সবার রথ আকাশে ভাসতে লাগলো এবং তারা দক্ষিণ তৃণভূমির দিকে রওনা দিলেন, সেই রানা প্যালেসের দিকে, যেখান থেকে তাদের যুদ্ধ বহর শুরু হবে এবং কুরুলুস রাজ্যে হামলা করার জন্য তারা এগিয়ে যাবে। ফরটাস তার দলবল এবং তার সেই পাখিটাকে নিয়ে সে কোল্ডারের রাজ্যের দিকে রওনা দিল। সালমান এবং মারিয়া সমস্ত সেনাদেরকে সঙ্গে নিয়ে এক জায়গায় বসে আছে। হাসান বলল কি যে, কি ব্যাপার, তোমার কি মনে হয় ইউসুফ কি আসবে? সালমান তখন বলল কি যে, জি, আমাদের যুবরাজ খুব শীঘ্রই আসবেন, কারণ হচ্ছে তিনি এইবাকে নিশ্চয়ই হোল্ড করেছে, সেটা আমরা আকাশে দেখতে পেয়েছি কয়েকদিন আগে। সে অবশ্যই এখানে আসবে এবং অবশ্যই এসে আমাদেরকে উদ্ধার করবে এবং আমাদেরকে কমান্ড দিবে। তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এটা বলার সঙ্গে সঙ্গেই দক্ষিণ আকাশের একদম উপর থেকে একটা লাভার মতো কিছু একটা উড়ে আসতে দেখা গেল। সালমান বুঝে ফেলল এটা ইউসুফ ছাড়া আর কেউ নয়। ইউসুফ সঙ্গে সঙ্গেই সেখানে এসে ল্যান্ড করলো। সেখানে ইউসুফ, মায়া, সে বৃদ্ধ লোকটা এবং হানিফা দাঁড়িয়ে আছে। তারা রথ থেকে নেমে পড়ল। নেমে গিয়ে বাইরে এসে সবাই দেখল যে ইউসুফের বুকে এক ধরনের হলুদের এবং নীল আলো জ্বলছে। তার মানে সবাই বুঝতে পারলো যে ইউসুফই এই বাকে হোল্ড করেছে, তিনি এই বিশ্বের সবথেকে শক্তিশালী মানব জিন। সবাই চিৎকার করে উঠল। ইউসুফ তখন হাত নেড়ে বলল কি যে, আমার প্রিয় ভাই, বন্ধু এবং জনগণ, সবাই শান্ত হও, এখনও আমাদের বিপদ কাটেনি। তোমরা হয়তো জেনেছ যে ক্যান্টিলিয়া সলোমনকে হত্যা করে কুরুলুস রাজ্যের ওপর কর্তৃত্ব নিয়েছে এবং আমার বাবাকে সে কি করেছে সেটা এখনও জানা যায়নি। তবে এতটুকু শিওর যে আমার বাবাকে সে বন্দি করে রেখেছে, এত সহজে সে আমার বাবাকে হত্যা করবে না। সামনে রয়েছে আমাদের অস্তিত্বের লড়াই এবং আমাদেরকে সেই যুদ্ধ টিকতেই হবে, সেই যুদ্ধ জিততেই হবে। আমাদের সমস্ত সেনাদেরকে নিয়ে তোমরা প্রস্তুত হও
এ হচ্ছে আমাদের মুসলিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখার লড়াই, আমাদের মহারাজকে উদ্ধার করার লড়াই, এবং আমরা এই যুদ্ধে জয়ী হবই। আমরা ক্যান্টিলিয়ার মতো শয়তানকে হত্যা করব এবং এই পুরো বিশ্বে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসবো। কে কে আমার সঙ্গে আছে? এটা বলার সঙ্গে সঙ্গেই পুরো অঞ্চল গর্জনে ফেটে উঠল। এখানে প্রায় কয়েক লাখ জিন এবং মানুষ রয়েছে। সবাই ইউসুফের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এসেছে। ক্যান্টিলিয়ার সঙ্গে যুদ্ধে বেশ কিছু সেনা পালিয়ে এসেছিল এবং তারা পালিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে চলে গিয়েছে। তৃণভূমির যেসব ভালো জায়গা আছে সেসব জায়গায় তারা পালিয়ে চলে গিয়েছে, আর বেশ কিছু সেনা পালিয়ে এখানে চলে এসেছে। এদের মধ্যে থেকে একজন সেনা বলে উঠল, যুবরাজ, আমাদের সম্রাট এখন পর্যন্ত বেঁচে আছেন। ক্যান্টিলিয়া তাকে ভেতরে নিয়ে বন্দি করে রেখেছে। তখন ইউসুফ বলল কি যে, তুমি কে? এবং তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কুরুলুস রাজ্য থেকে এসেছ, তোমাকে সেনা মনে হচ্ছে। তখন সে একটু উপরে উঠে বললেন কি যে, মহারাজ, আমি গত যুদ্ধে ছিলাম এবং আমি কুরুলুস রাজ্যের আশেপাশেই যুদ্ধ করছিলাম। আমি যখন ওইখান থেকে পালিয়ে আসলাম তখন দেখলাম আপনার বাবাকে ক্যান্টিলিয়া বন্দি করে ভেতরে নিয়ে যাচ্ছে, এবং তারপর আমরা অসংখ্য জিন সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। যদি আমরা সেখানে থাকতাম তাহলে হয়তো আমাদেরকে হত্যা করা হতো, আর না হলে গোলাম বানানো হতো। অধিকাংশ জিনকেই গোলাম বানানো হয়েছে এবং তাদেরকে বন্দি করা হয়েছে। যেসব জিনেরা তাদের কথা মানেনি তাদেরকে হত্যা করা হয়েছে এবং কারাগারে বন্দি করা হয়েছে। আমাদের কারাগারে কোথাও জায়গা নেই, সমস্ত জিন দিয়ে পরিপূর্ণ, যারা কিনা কুরুলুস রাজ্যের বিশ্বাসী ছিল এবং ইকবালকে মহারাজ মানত, এবং সম্রাট সলেমানকে সকলের সামনে হত্যা করা হয়েছে। এটা বলার পর ইউসুফ আঁতকে উঠল, কারণ হচ্ছে তার বাবা এখন খুবই সংকটাপূর্ণময় অবস্থায় আছে। তার বাবাকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। সে বলল কি যে, আমরা আমাদের মহারাজকে উদ্ধার করব, সবাই আমার সাথে যুদ্ধ করতে যেতে প্রস্তুত তো? সবাই গর্জে উঠলেন। তখন ইউসুফ বলল কি যে, আমরা খুব শীঘ্রই যুদ্ধের জন্য যাব। আমাদের দুজন সম্রাটের সঙ্গে দুজন বাদশার সঙ্গে বৈঠকে বসতে হবে, কারণ তারাও আমাদের সঙ্গে যুদ্ধ যেতে চায় কিনা আমরা সেসব বিষয়ে শিওর হতে চাই। তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমরা উত্তরের দিকের মহারাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি। হানিফা এবং ইউসুফ দুজনেই রথে চড়ে রওনা দিলেন। মায়া সাথে যেতে চেয়েছিল, কিন্তু ইউসুফ বলল কি যে, তোমার কোথাও যাবার দরকার নেই, তুমি এখন থেকে এখানেই থাকবে। কম ভোগান্তিতে ফালাওনি আমাদেরকে, তুমি এখন এখানে থাকো। বৃদ্ধ সেই লোকটা সেখানেই দাঁড়িয়ে থাকলেন এবং মায়াও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইউসুফের দিকে। সে ইউসুফকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, যার কারণে সে হয়তো তাকে একা ছাড়তে চায় না কোথাও। সে তাকিয়ে আছে। ইউসুফের রথ বহর উত্তরের দিকে রওনা শুরু করলো। ইউসুফ এবং হানিফা বসে আছে উত্তরের রাজার কক্ষে। তারা জানেন যে কুরুলুস রাজ্য এখন খুবই খারাপ অবস্থায় এবং ক্যান্টিলে তার উপর দখল নিয়েছে। তখন সেই রাজা জানালো, যে কোনো মুহূর্তে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা সংখ্যালঘু হতে চাই না, আমরা সংখ্যাগরিষ্ঠ হতে চাই। সেহেতু অবশ্যই আমরা আমাদের রাজাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। কারণ হচ্ছে আমাদের মহারাজের জন্যই আমরা সলেমানের সঙ্গ দিইনি এবং আমরা তার যুদ্ধে কখনোই অংশগ্রহণ করিনি। আমরা সবসময় সলেমানের বিরুদ্ধে ছিলাম এবং আমাদের মহারাজ বেঁচে আছে এটা শোনার পরে তার বিরুদ্ধে আমরা চলে যাই। আমরা অবশ্যই যুদ্ধে যুক্ত হব এবং আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম ইউসুফ, তুমি কখন আসবে এবং আমাদেরকে কমান্ড দিবে। কারণ আমাদের মহারাজ এখন তুমি, আমাদের সেনাপতি এখন তুমি। তুমি আমাদেরকে পথ প্রদর্শন করে সমস্ত বিশ্বকে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসো। একে একে ইউসুফ এবং হানিফা উত্তর এবং পূর্বের দুজন রাজার সঙ্গেই দেখা করলেন এবং সেই দুজন বাদশাহ জানালেন তারা অবশ্যই ইকবালকে উদ্ধার করতে সাহায্য করবে এবং ইকবালের জন্যই তারা এখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং এই যুদ্ধে অংশগ্রহণ করলে হয়তো কুরুলুস রাজ্য বেঁচে গেলেও আমরা ইকবালকে উদ্ধার করতে পারতাম না। কারণ হচ্ছে আমরা যখন শুনেছি যে ইকবাল বেঁচে আছে তারপর থেকেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কখন আমরা সলেমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিন্তু আমরা যখন জানতে পারলাম যে তুমি এইবাকে হোল্ড করেছ, তখন থেকেই আমাদের সাহস আরও বেড়ে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। তখন তারা দুজন জানালেন যে সব মিলিয়ে আমাদের কাছে কি পরিমাণ সেনা হবে। তারা দুজন বললেন, আমাদের দুই রাজ্যের কাছে মোটামুটি 50 লাখের উপরে সেনা আছে এবং তারা লড়াই করতে পারবে। তার মানে ইউসুফের কাছে পুরো বিশ্ব জুড়ে মাত্র 60 থেকে 70 লাখ সেনা আছে, যে সেনা দিয়ে তাদের কাছে পারা একটু মুশকিল কিন্তু অসম্ভব নয়। কারণ ক্যান্টিলিয়ার কাছে রয়েছে কালো জাদুর শক্তি এবং কোটি কোটি জিনের শক্তি, তার মধ্যে তার কাছে রয়েছে কিছু দৈত্য জিন। কিন্তু আমাদের কাছে শুধুমাত্র কিছু সেনা রয়েছে, যেসব সেনা দিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব। ইউসুফ তখন বলল, তোমরা সবাই প্রস্তুত তো? ইউসুফ মূল ভবনের একদম উপর থেকে সবাইকে সিগন্যাল দিল। সবাই বলল কি যে, আমরা আপনার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত যুবরাজ,
আপনি আমাদের সেনাপতি এবং এখন থেকে আমরা আপনাকে মানি। একমাত্র কুরুলুস রাজ্যের সিংহাসনে আমরা আপনাকে দেখতে চাই, আপনার বাবার মতো। আপনার বাবাকে দেখতে যেরকম ছিল ঠিক আপনাকে একই রকম দেখতে, এবং আমরা আপনাকে রাজা হিসেবে আবার সিংহাসনে চাই। পুরো উত্তর এবং পূর্ব যেন জিনেদের গর্জনে মেতে উঠেছে, কারণ যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হতে পারে। ইউসুফ খুব শীঘ্রই তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায় এবং সিংহাসনের দখল নিতে চায়, সেহেতু তাদেরকে খুব শীঘ্রই প্রস্তুতি নিতে হবে। উত্তর এবং পূর্বের রাজার সঙ্গে সে এই কথাই বলল এবং বলল, আমরা খুব শীঘ্রই সেখানে হামলা করার জন্য যাব। আন্ডারগ্রাউন্ড থেকে অসংখ্য দৈত্য জিন এবং কালো শক্তির সব বিদঘুটে বিচাস জিন বেরিয়ে আসছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কারণ ক্যান্টেলিয়া তাদেরকে খবর পাঠিয়েছে। আর দর্পি স্টেশন থেকে এই কয়েকদিনে যত কেমিক্যালে তৈরি শক্তিশালী জিন তৈরি হয়েছিল এবং রিসার্চ করা শক্তিশালী জিন তৈরি হয়েছে, তারা সবাই একে একে কুরুলুস রাজ্যের দিকে এগোতে শুরু করেছে এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পুরো কুরুলুস রাজ্যের আকাশ তখনও ঘন কালো মেঘে ছেয়ে আছে। কালো একটা পোশাক পরে, মাথায় বিশাল আকৃতির এক মুকুট এবং হাতে একটা ছড়ি নিয়ে সিংহাসনের একদম উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে ক্যান্টেলিয়া, এবং সে পুরো বিশ্বকে দেখছে। সে এখন পুরো বিশ্বের রাজা হয়ে উঠেছে। সমস্ত জায়গায় বৈঠক শেষে হানিফা এবং ইউসুফ দুজনে রওনা দিল ব্রাজিলের দক্ষিণ সাইডে, কারণ হচ্ছে তাদের সেখানে দ্রুত পৌঁছাতে হবে। সেখানে বেশ কিছু দর্পি স্টেশন আছে। সর্বপ্রথম সেই দর্পি স্টেশনগুলো খুব দ্রুত গতিতে ধ্বংস করতে হবে, কারণ এইগুলোর মাধ্যমেই তারা নিয়মিত লাখ লাখ সেনা তৈরি করছে, যেসব সেনা অবশ্যই তৈরি হওয়া উচিত না, কারণ এইসব জিনিস থাকলেই পৃথিবীতে তাদের শক্তি আরও বেশি বেড়ে যাবে। তারা খুব দ্রুত গতিতে আসমানের একদম সর্বোচ্চ উঁচু দিয়ে উঠতে শুরু করলো। এর আগে হানিফা কোনোদিন এত উঁচুতে ওঠেনি। একদম আগুনের গতিতে তারা যেতে শুরু করলো। আসমানের এত উপর দিয়ে হানিফা ওড়েনি এবং তার নিজের কাছেই ভয় লাগছে। ইউসুফ তাকে খুব দ্রুত গতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যে ইউসুফ কিছুদিন আগে পর্যন্ত এক পা উপরে উঠতে পারতো না, সে ইউসুফ এখন আলোর গতিতে উঠছে। মুহূর্তের মধ্যে সে উত্তর থেকে ব্রাজিলের দক্ষিণের একটা জায়গায় পৌঁছে গেল, যে জায়গাটা তাদের প্রধান দর্পি স্টেশন রাখা আছে। ইউসুফ গাছের আড়ালে লুকিয়ে দেখছে যে সেখানে কি হচ্ছে। বেশ কিছু দ্বাররক্ষী সেখানে দাঁড় পাহারা দিচ্ছে। ইউসুফ দ্রুত সেখান থেকে সরে সামনের দিকে গেল। খুব আলোর গতিতে তাদের সামনে থেকে একদম এখান থেকে ওইখানে চলে গেল। ইউসুফের একটা শক্তি আছে, সে খুব দূরের জিনিস কাছ থেকে দেখতে পায় এবং তারা কি বলছে সেটা শুনতে পারে। ইউসুফ শুনতে পারল দ্বাররক্ষীরা বলছে, আমাদের আজকে রাতের মধ্যেই 1,00,000 জিন এখান থেকে প্রোডাকশন করতে হবে এবং এই জিনগুলোকে দ্রুত আমাদের সেকেন্ড স্টেশনে পাঠাতে হবে কেমিক্যাল শক্তি প্রয়োগ করার জন্য। সেগুলো প্রয়োগ করলেই তারা এখন থেকে দ্বিগুণ শক্তিশালী এবং খুব দ্রুত বেড়ে উঠবে। একটা সেনা তৈরি করতে আমাদের সপ্তাহখানিক সময় লাগছে, কিন্তু এটা আগে 1 মাসেরও বেশি সময় লাগতো। আমাদের সায়েন্টিস্টরা কি অদ্ভুত বুদ্ধি বের করেছে, তাই না? তারা এসব বলাবলি করছিল। হানিফাকে সে বলল, হানিফা তুমি এক কাজ করো চাচা, তুমি সামনে যাও, সামনে গিয়ে ওদের সঙ্গে কথা বলো, আমি পেছন থেকে ওদেরকে গিয়ে একদম মুড়ে ধরবো। হানিফা তাই করলো। সে ডানা ঝাপটাতে একটা জিনের বেশ ধরে সেখানে গেল, একটা কালো জিনের বেশ ধরে। সেখানে যাওয়ার পর তারা বলল, এই তোমরা এখানে কি করছো? হানিফার এই কথা শুনে তারা সামনে এগিয়ে আসলো এবং বলল কি যে, তোমরা আমাকে ভেতরে যেতে দাও, আমি এক পাগল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কি যে এখানে এত সুন্দর একটা জায়গা, আমি ভেতরে যাব, ভেতরে যেতে দাও। হানিফা মূলত তাদের নজরকে অন্যদিকে ব্যস্ত করার জন্য এমনটা করেছে। ঠিক তখনই ইউসুফ পেছনে গিয়ে দাঁড়ালো। তারা পেছনে ঘুরে দেখলো কি যে পেছনে একজন দাঁড়িয়ে আছে এবং তারা তারপর ইউসুফের উপর হামলা করতে গেল। ইউসুফ একটা মুস্কি হেসে বলল কি যে, বাচ্চারা তোমাদের জীবন এখানেই শেষ। তারপর ইউসুফ সবাইকে প্রতিহত করতে লাগলো এবং সবাইকে আঘাত করতে লাগলো, কারোর মাথায়, কারোর হাতে, কারোর পিঠে। 1 সেকেন্ডের মধ্যেই তাদেরকে একটা ঘুষি মেরে 1 কিলোমিটার দূরে ফেললো। ইউসুফের এই কাণ্ড দেখে হানিফা তো অবাক। এত শক্তি এই ছেলের গায়ে চলে এসেছে যে একটা জিনকে 1 লাথিতে 1 কিলোমিটার দূরে দূরে ফেলছে। তারা সবাই সেখান থেকে একদম বিনাশ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তাদেরকে এমন করতে দেখে 2 জন জিন পালাতে লাগলো সেখান থেকে। ইউসুফ খুব দ্রুত গতিতে গিয়ে তাদের পা ধরে ফেললো। বলল, বাচ্চারা তোমরা কোথায় যাচ্ছ? কোনোভাবে যাওয়া যাবে না। তোমাদের আব্বাদেরকে খবর দিতে যাচ্ছ? কোনোভাবে সেটা সম্ভব হবে না। তাই বলে ইউসুফ তার হাত দিয়ে জোরে একটা ঘুষি মারতেই তাদের নাক ফেটে একদম নিচে পড়ে গেল এবং সেখানেই তারা অজ্ঞান হয়ে গেল। ইউসুফ খুব ট্রিকি ওয়েতে মেন স্টেশনের ভেতরে প্রবেশ করলো
গিয়ে দেখে সেখানে শত শত মেশিন একটার পর একটা সেট করা এবং শত শত দর্পি সেখানে শুয়ে আছে এবং তাদের পেট ফোলা অবস্থায়। তার মানে বোঝা যাচ্ছে যে এরা দর্পি প্রোডাকশন হাউস এবং এখান থেকেই শত শত দর্পির বাচ্চা প্রোডাকশন দেওয়া হয়। কিছু বাচ্চা নিচে পড়ে কান্না করছে এবং কিছু বাচ্চাদেরকে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইউসুফ সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত জিনেরা তার দিকে তাকালো এবং বলল, এই তুই কে? তোকে এখানে প্রবেশ করতে কে দিয়েছে? তুই এখানে কেন এসেছিস? ইউসুফ তখন বলল, আমি তোদের বাপ। তারপর ইউসুফ তাদেরকে মারতে শুরু করলো। এক একজনের গলা এক একজনের পা ধরে এসে আছাড় মারতে লাগলো। ইউসুফ যেন আলোর গতিতে সবাইকে মারছে এবং সবাই এক একটা পাথরের সঙ্গে গিয়ে বাড়ি খাচ্ছে, কেউ উল্টে পড়ে যাচ্ছে, কেউ খুব শক্তি নিয়ে তাকে মারতে আসছে, কিন্তু এক থাবা খেয়ে তার দাঁত মুখ সব ভেঙে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই এখানে থাকা সমস্ত জিনেরা একদম কুপোকাত হয়ে গেল। ইউসুফ ভেতরে চলে গেল। হানিফা দেখে একদম অবাক হচ্ছে, কি করছে এই ছেলেটা? এই ছেলেটার গায়ে এত শক্তি চলে এসেছে, তাহলে এই হচ্ছে এবার শক্তি, এবং এবার এত শক্তিশালী, সেজন্যই হয়তো এটাকে কেউ নিতে চায় না, ভালো কেউ নিতে চায় না এবং খারাপ কেউ এটাকে ছাড়তে চায় না। হানিফা সমস্ত জিনদেরকে বেঁধে ফেললো এবং সমস্ত দর্পি স্টেশনের যত দর্পি ছিল সবাইকে বলল, তোমরা চুপচাপ বসে থাকবা, কোনো কথা বলবো না, ঠিক আছে? তারপর সমস্ত দর্পি স্টেশনের যত মেশিন ছিল এবং কেমিক্যালের যত ধরনের জায়গা ছিল সব বন্ধ করে দেওয়া হলো। ইউসুফ নিচের দিকে গেল। নিচে যাওয়ার পরে সে অবাক হয়ে গেল। প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত এত বড় বড় জায়গায় শুধুমাত্র স্টেশন আর স্টেশন, এবং চারিদিকে শুধুমাত্র দর্পিরা শুয়ে আছে এবং চারিদিকে শুধুমাত্র কালো জাদু দিয়ে আলোকিত করা হয়েছে। এত বড় দর্পি স্টেশন যে চারিদিকে যত দূরই তাকা যাচ্ছে যেন হরিজন শেষ হচ্ছে না। দিগন্তের পর দিগন্ত শুধুমাত্র দর্পি স্টেশন, এবং সেখানে প্রায় কয়েক লাখ জিন হবে যারা কিনা এই সমস্ত কাজ করছে। ইউসুফ দেখে হতভম্ব হয়ে গেল। সে বুঝতেই পারেনি যে নিচের এত বড় একটা স্টেশন থাকতে পারে এবং এটা নাকি প্রধান স্টেশন। ইউসুফ সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে সমস্ত জিনদেরকে দেখে ফেলল এবং সমস্ত জিন তাকে দেখে অ্যালার্ট হয়ে গেল এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। ইউসুফ আকাশে উঠছে এবং সমস্ত জিনেরা তাকে দেখে তার দিকে ধেয়ে আসতে লাগলো। সমস্ত কালো জিনেরা ইউসুফকে একে একে মারতে শুরু করলো, কিন্তু ইউসুফ কি আর কম যায়? সে সঙ্গে সঙ্গে সমস্ত জিনেদেরকে একে একে তার তরবারি দিয়ে সবাইকে মারতে শুরু করলো। কারোর হাত ফেলে দিচ্ছে, কারোর গলা ফেলে দিচ্ছে, এরকমভাবে সমস্ত জিনেরা ইউসুফকে ঘিরে ধরেছে এবং ইউসুফ সবাইকে একে একে হত্যা করে যাচ্ছে। হানিফা পেছন থেকে দেখে বলল কি যে, ইউসুফ কোথায় কোথায় ইউসুফ, আর এখানে এত জটলা কিসের জন্য? তখন ইউসুফ খুব জোরে একটা ঝাড়ি মারতেই সমস্ত জিনেরা যেসব তাকে জটলা পাকিয়ে ঘিরে রেখেছিল সব 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে গিয়ে পড়তে লাগলো। এসব দেখে সব জিনেরা ভয় পেয়ে গেল, কারণ ইউসুফ কোনো সাধারণ কেউ নয়, আর এরকম কোনো শক্তি তারা এর আগেও কখনো দেখেনি। সবাই ভয় পেয়ে গেল এবং প্রায় মুহূর্তের মধ্যে কয়েক হাজার জিন সেখানে মারা পড়ে গেল। আর বাকি যেসব জিন ছিল তারা ভয়ে ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বলল কি যে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে দয়া করে মারবেন না, আপনি কে? আপনাকে আসলে চিনতে পারিনি। অসংখ্য জিন ইউসুফকে বলল কি যে, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আপনারা কারা, আমরা বুঝতে পারিনি। তখন হানিফাকে দেখে চিনতে পারল যে, হানিফা তুমি এখানে? ওইখানকার একজন খুব পুরাতন এবং বৃদ্ধ জিন। তারপর হানিফা বলল কি যে, তোমাদেরকে বাঁচার সুযোগ আমরা দিব, আমাদের সঙ্গে যুক্ত হও এবং দর্পি স্টেশনের সব কন্ট্রোল আমাদের হাতে দিয়ে দাও, এবং তারপর তোমাদেরকে আমরা দেখে নিব, ঠিক আছে? তোমরা এক কাজ করো, তোমরা যদি বাঁচতে চাও, কারণ হচ্ছে দেখেছো তো যে ইউসুফের কি ক্ষমতা আছে, তোমরা বাইরে গিয়ে যদি কোনো অকাজ করো তাহলে তোমরা টিকতে পারবে না, বুঝেছো? সেহেতু তোমরা কি চাও, বাঁচতে চাও নাকি আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চাও? তখন সেই বৃদ্ধ জিনটা বললেন, মহারাজ আমি এদের সেনা অধ্যক্ষ, এরা আমি যা বলবো এরা তাই শুনবে, আপনি বলুন কি করতে হবে। তখন সেই লোকটাকে বললেন, জিন লোকটাকে বললেন কি যে, ঠিক আছে, তোমরা এখান থেকে দ্রুত বেরিয়ে যাও, বেরিয়ে আমার পিছু পিছু আসো এবং তোমরা এখন থেকে আমাদের গোলাম, ঠিক আছে? তখন সেই বৃদ্ধ লোকটা বললেন, জি মহারাজ, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। হানিফা তখন বলল, আমি মহারাজ না, আমি কুরুলুস রাজ্যের সেনাপতি। তখন সেই বৃদ্ধ লোকটা বললেন, ভুল হয়েছে, আপনি কুরুলুস রাজ্যের সেনাপতি, কিন্তু এখন তো কুরুলুস রাজ্য ক্যান্টিলিয়ার হাতে। তখন হানিফা বলল, আরে মূর্খ, যখন কুরুলুস রাজ্য ছিল তখন আমি সেনাপতি ছিলাম, এখন তো তাদের ক্যান্টিলিয়া আছে। তখন সেই বৃদ্ধ রেগে গিয়ে বললেন, আমাদের না, আমি কখনোই ক্যান্টিলিয়ার সঙ্গে ছিলাম না, ক্যান্টিলিয়া একটা বাজে লোক, আমি বাধ্য হয়ে এখানে কাজ করতাম,
কিন্তু এখন আপনার সঙ্গে যেহেতু যুক্ত হওয়ার সুযোগ হয়েছে, আমি আপনার সঙ্গে যাব, সমস্ত সেনা নিয়ে যাব। দর্পি স্টেশনের মূল গেট দিয়ে শত শত কালো জিন কালো ধোঁয়া হয়ে বের হতে লাগলো। মনে হচ্ছিল ওদিক দিয়ে যেন ধোঁয়ায় বের হচ্ছে। চারিদিকে ধোঁয়ায় একদম ছেয়ে গিয়েছে। প্রায় 2 মিনিট যাবত সমস্ত জিনেরা দর্পি স্টেশনের মেন গেট দিয়ে বের হয়ে গেল এবং পুরো দর্পি স্টেশন ফাঁকা হয়ে গেল। খানিকক্ষণ বাদে সেখানে সমস্ত দর্পিগুলো ইউসুফের দিকে তাকিয়ে আছে এবং ইউসুফ তো এত নির্দয় নয় যে এতগুলো দর্পিকে তারা মেরে ফেলবে। সে সমস্ত দর্পি স্টেশনের যেসব সিগন্যাল ছিল সব বন্ধ করে দিল এবং সব দর্পিদেরকে বলল, তোমরা এখন এখান থেকে বের হও, বের হয়ে বাহিরের সেনাদের সঙ্গে যুক্ত হও। প্রায় 1 লাখের কাছাকাছি দর্পি হবে, কারণ এটা পৃথিবীর সবথেকে বড় দর্পি স্টেশন। সমস্ত দর্পিগুলোকে নিয়ে হানিফা সেখান থেকে বেরিয়ে গেল এবং আসমানের সর্বোচ্চ চূড়ায় উঠে গেল তারা। তারপর হানিফাকে ইউসুফ বলল কি যে, চাচাজি তোমরা এদেরকে নিয়ে দ্রুত দক্ষিণের দিকে রওনা দাও, আমি আসছি। হানিফা বলল কি যে, আরে ভাতিজা তুই একা একা? ইউসুফ বলল, চাচাজি আপনি কি চিন্তা করবেন না, আমি দ্রুত আসছি, আপনি দ্রুত এদেরকে নিয়ে যান, ক্যান্টিলিয়া টের পাবার আগেই যান। আমি জানি নাফ খুব শীঘ্রই এইসব টের পেয়ে যাবে, তার আগেই আমাদেরকে দক্ষিণের সীমানায় প্রবেশ করতে হবে, আপনি দ্রুত যান। তারপর ইউসুফ এই কথা বলার পর হানিফা সমস্ত সেনাদেরকে এবং দর্পিগুলোকে নিয়ে সেখান থেকে রওনা দিল এবং ইউসুফ সেই দর্পি স্টেশনের ভেতরে বেশ কিছু জায়গায় বেশ কিছু বিস্ফোরক লাগিয়ে রেখে আসলো এবং বাহিরে এসে সঙ্গে সঙ্গেই তার চোখ দিয়ে এক ধরনের নীল আভা সেই দর্পি স্টেশনের সমস্ত জায়গার সমস্ত মেশিনগুলো ভেঙে চুরে এবং তছনছ করে ফেলল এবং সেখান থেকে বের হতেই কয়েক মুহূর্তের মধ্যেই পারমাণবিক বোমা ফোটার মতো সেই জায়গাটা বিস্ফোরিত হয়ে গেল এবং আন্ডারগ্রাউন্ডের সমস্ত জিনিস ধ্বংস হয়ে গেল। প্রধান দর্পি স্টেশন ধ্বংস করা হয়ে গিয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে আসমানের বেশ খানিকটা উপরে উঠে গেল। তারপর সে আলোর গতিতে আবার দক্ষিণের দিকে যেতে শুরু করলো। সে যতক্ষণে এসব কাজ করেছে ততক্ষণে অসংখ্য জিন নিয়ে হানিফা দক্ষিণের বর্ডারের ভেতর ঢুকে গিয়েছে। যখনই বিস্ফোরিত হলো ঠিক তখনই নাফ এবং সমস্ত জিনেরা বুঝতে পারল যে তাদের দর্পি স্টেশনের নিশ্চয়ই কোনো ক্ষতি হয়েছে এবং নিশ্চয়ই ব্রাজিলের দক্ষিণে কোনো খারাপ কিছু ঘটেছে। হানিফা এবং ইউসুফ সমস্ত দর্পি এবং জিনদেরকে নিয়ে দক্ষিণের নিরাপদে পৌঁছে গেল এবং সেখানে তারা প্রবেশ করলো। নাফ সেখানে এসে দেখলো তাদের প্রধান দর্পি স্টেশন দাও দাও করে আগুনের মধ্যে জ্বলছে এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, এটা কে করেছে? তখন সেখানে থাকা একজন আহত জিন, যারা কিনা দ্বাররক্ষী হিসেবে বাইরে ছিল, সে তখন বলল কি যে 2 জন লোক এসেছিল, একজনের বুকে এরকম ধপধপ করে নীল আলো জ্বলছে, আরেকটা তৃণভূমির জিন, তারা এইসব করেছে। নাফ সঙ্গে সঙ্গে বুঝতে পারল এ আর কারণ না, এ নিশ্চয়ই ইউসুফের কাজ। সে সঙ্গে সঙ্গেই উঠে মহারাজের কাছে গেল এবং ক্যান্টিলিয়া দেখে বলল, কি ব্যাপার, ওদিকে এত গন্ডগোল কিসের? নাফ তখন বলল, মহারাজ, আমাদের প্রধান দর্পি স্টেশন ইউসুফ ধ্বংস করে দিয়েছে এবং আমাদের যত দর্পি ছিল এবং ওইখানকার যত জিন ছিল সবাইকে মেরে ফেলেছে। ক্যান্টিলিয়া তখন বলল, কি, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তোমরা এখন পর্যন্ত কিছু জানো না? ডার্ক ওয়ার্ল্ডের সবথেকে বড় দর্পি স্টেশন এইটাই ছিল এবং এইখান থেকে সমস্ত কন্ট্রোল ব্রাজিলের যত দর্পি স্টেশন আছে সেইখান থেকে সমস্ত জায়গায় নিয়ন্ত্রিত হতো। এখানে নিয়ন্ত্রণ একদম ধ্বংস হয়ে গিয়েছে, তার মানে সমস্ত জায়গার দর্পি প্রোডাকশন এবং সমস্ত জায়গার সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। পুরো ব্রাজিলের সমস্ত জিনেরা বেরিয়ে আসলো, কারণ হচ্ছে সেখানের সব কাণ্ড দেখিয়ে সবাই ভয়ে একদম আতঙ্কিত হয়ে গেছে। যেসব দর্পি বেঁচে আছে বা ওইখানে অবশিষ্ট আছে সেসব দর্পিগুলোও যেন একদম আতঙ্কিত হয়ে আছে, তারা আর প্রোডাকশন দিতে চায় না, কারণ হচ্ছে প্রধান স্টেশন ধ্বংস হয়ে গিয়েছে। প্রধান স্টেশনের সঙ্গেই এসব যুক্ত ছিল। প্রধান স্টেশনে অর্ধেকের বেশি দর্পি রাখা ছিল আর অর্ধেকের কম দর্পি এখনও পৃথিবীতে তাদের কাছে অবশিষ্ট আছে। ক্যান্টিলিয়া রেগেমেগে বলল কি যে, দ্রুত তোমরা রিফর্ম করা শুরু করো, আমাদের এই মুহূর্তে সেনা প্রয়োজন। ইউসুফ সেই কাজটাই করেছে যেটা কিনা আমাদের এখন সব থেকে বেশি জরুরি। আসলে এই লোকটা খুব বেশি চালাক। ঠিক তখন মেফো তার সেখানে প্রবেশ করলো। তারপর সে ক্যান্টিলিয়াকে বলল কি যে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, ইউসুফকে আমরা হাতে নাতে ধরবো এবং আমরা নিজের হাতে হত্যা করব। ক্যান্টিলিয়া তখন বললেন, কিভাবে হত্যা করব? সে তার হাতে কত বড় একটা শক্তি নিয়ে রেখেছে, তুমি দেখো, আমাদের দর্পি স্টেশন উড়িয়ে দিয়েছে, কালকে না জানি আমাদের সিংহাসনে উড়িয়ে দেয়। এই লোকটা আমি বুঝতে পারি না যে এই মানুষগুলোর পাল্লায় যে কেন পড়েছিলাম। মেফো তখন বলল, মহারাজ, আমার কাছে বুদ্ধি আছে, এখন শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবতে হবে। কারণ হচ্ছে আমাদেরকে যেভাবে হোক ইউসুফের কাছ থেকে ওই জিনিসটা নিতে হবে। ক্যান্টিলিয়া আবার রেগে গিয়ে বলল, কিভাবে নিব? তুমি কি মজা করতেছো আমার সঙ্গে?
তখন মেহফু বলল, না মহারাজ, আমি মজা করছি না। আমি আপনাকে ইকবালকে বাঁচিয়ে রাখার বুদ্ধি কেন দিয়েছিলাম জানেন? ক্যান্টিলিয়া তখন বলল, কেন দিয়েছ? ওই শয়তানের বাচ্চাটাকে তো আমি তখনই মেরে ফেলতাম। তোমার জন্যই আমি ওকে বন্দি করে নিয়ে এসেছি এখানে, না হলে আমি মন চাচ্ছে এখনই মেরে ফেলে গিয়ে। মেহফু তখন বলল, মহারাজ, এই ভুলটাই আপনারা করেন, এই ভুলটা করা যাবে না। আমরা যেভাবেই হোক ইউসুফকে আমাদের এই রাজ্যে নিয়ে আসবো এবং তাকে বন্দি করব এবং তার কাছ থেকে আমরা এবাকে জোরপূর্বক ছিনিয়ে নিব। আবার ক্যান্টিলে বলে উঠলেন, তুমি ফাজলামি করো না তো, সোজা পরিষ্কার কথা বলো। এমনিতেই অনেক বিপদের মধ্যে আছি, আমাদের প্রধান দর্পি স্টেশন উড়িয়ে দিয়েছে, সেটা তো শুনেছই তাই না? আর কি না কি করে সেটা কিছুই বোঝা যাচ্ছে না, এই বান্দাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মেহফু তখন বলল, মহারাজ শোনেন তাহলে, ইকবাল হচ্ছে এখন আমাদের প্রধান অস্ত্র। ইকবালকে যদি আমরা ইউসুফের সামনে হত্যা করার চেষ্টা করি এবং তাকে দেখে ব্ল্যাকমেইল করি, তাহলে ইউসুফ নিশ্চয়ই তার বাবার জন্য তার বুকের এবা আমাদেরকে খুলে দেওয়ার জন্য এক বিন্দু দ্বিধাবোধ করবে না, কারণ যেমন বাপ তেমন ছেলে। বুঝতে পেরেছেন? ক্যান্টিলিয়ার সঙ্গে সঙ্গে হেসে দিয়ে বলল, হো 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 হো, তোমার মাথায় আসলে এত বুদ্ধি। এই জন্য মেফু তোমাকে আমি এত ভালোবাসি, এই জন্য মেফু আমি তোমাকে আমার সাথে রেখেছি। মেফু বলল, মহারাজ, আমার বিকল্প আমি নিজেই, বুঝছেন, এবং আপনি কখনো আমাকে আন্ডারএস্টিমেট করতে পারবেন না। আমি জানি যে আমার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে এবং সেই জোরেই আপনি এখন পর্যন্ত টিকে আছেন। মহারাজ ক্যান্টিলিয়া বললেন, হ্যাঁ তা ঠিক বলেছ, এই জন্যই তোমাকে এত বেশি ভালোবাসি। তাহলে ওকে এখন আর মারা যাবে না, যুদ্ধের জন্য আসুক ওরা যত শক্তিশালী হোক না কিসের জন্য, এবা আমাদের কাছে নিজে হেঁটে হেঁটে আসবে। তাই বলে ক্যান্টিলিয়া নাচতে শুরু করলো। ক্যান্টিলিয়া বিশাল আকৃতির এক দৈত্যের মতো দেখতে, কিন্তু তার মধ্যে এরকম বাজপনা দেখে সবাই বুঝলো যে আরে আমাদের মহারাজ কি বাচ্চা হয়ে গেল নাকি, এরকমভাবে নাচছে। কারণ হচ্ছে যে ক্ষমতা তার কাছে আসতে চলেছে সেটা ভেবেই সে নাচানাচি করছে, কারণ তাদের মাথায় যে বুদ্ধি সেটা তারা অবশ্যই করতে পারবে এবং তাদের সমস্ত সেনা যুদ্ধের জন্য তৈরি। নাফ বলল কি যে মহারাজ, আমরা সাউথে এবং নর্থে যুদ্ধের জন্য যেতে পারি, আমরা কি রওনা দিব যুদ্ধের জন্য? ক্যান্টিলিয়া তখন বলল, না, রওনা দেওয়ার কোনোই দরকার নেই, ওরা আসুক, ওদের সেনা নিয়ে আমাদেরকে হামলা করতে আসুক, আমরাও দেখে নিব। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 14 এখানেই শেষ। এপিসোড নাম্বার 15 মেগা এপিসোড শেষ পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। মেগা এপিসোডে কি হবে এবং কুরুলুস রাজ্যের ভবিষ্যৎ কি হবে, কুরুলুস রাজ্যের সিংহাসনে কে বসবে, কুরুলুস রাজ্যে আসলে কি ইকবাল বসতে পারবে কিনা বা ইকবাল মারা যাবে কিনা, অথবা কি হবে শেষ পরিণতি, সেটা আমরা মেগা এপিসোডে 15 নম্বর এপিসোডে জানার চেষ্টা করব। দেখতে দেখতে আমাদের জিনের দুনিয়া সিজন 3 শেষ হয়ে গেল এবং জিনের দুনিয়াও শেষ হয়ে গেল। জিনের দুনিয়া আপনারা অনেকেই হয়তো অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অপেক্ষা করেছেন শোনার জন্য। এই অন্তিম পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং মেগা অন্তিম পর্ব আসবে খুব শীঘ্রই। মেগা অন্তিম পর্ব দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জিনের দুনিয়া সিজন 3 এখন পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিজন 3 খুব শীঘ্রই শেষ হতে চলেছে মেগা অন্তিম পর্বের মাধ্যমে এবং মেগা অন্তিম পর্ব খুব শীঘ্রই আসবে, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং এখন পর্যন্ত গল্প আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্তিম পর্বে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন, বেশি বেশি করে করবেন। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে অন্তিম পর্বে।